আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কোরিয়ান ইপিএস টপিক টেক্সট বুকের দ্বিতীয় অধ্যায় পড়ব। দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা দুইটা ক্লাস করব। আজকে প্রথম ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের সংলাপ এবং শব্দার্থ পাশাপাশি গ্রামার এই তিনটা পার্ট আমরা শেষ করার চেষ্টা করব। আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায়ে দুইটা গ্রামার আছে, দুইটা শব্দার্থ বা শব্দ ভাণ্ডার আছে এবং দুইটা সংলাপ আছে। এই ভিডিওতে আমরা সংলাপ, শব্দার্থ এবং গ্রামার শেষ করব। চলেন তাহলে শুরু করি। এটা আপনাদের টেক্সট বুকের 60 নম্বর পৃষ্ঠায়। দেখেন এখানে কি লেখা আছে। লেখা আছে স্যাং হোয়ারিয়াং ফুম। আমি যদি উচ্চারণটা একটু লিখে দেই, যারা নতুন আছেন আপনাদের বুঝতে সুবিধা হবে। স্যাং হোয়া আর এই রিউল বাচ্ছিমের কারণে উপরে চলে যাবে। স্যাং হোয়া রিয়ং ফুম, স্যাং হোয়া রিয়ং ফুম। এটার অর্থ হচ্ছে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য। দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য, দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য। স্যাং হোয়ারিয়াং ফুম, দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের হেডিং। এই পেজের নিচে এখানে আমরা যে টপিকগুলো পড়ব সেই টপিকগুলোর টাইটেল লেখা আছে। এই পড়াগুলো ভিতরে আছে, এই জন্য আমরা এখানে এই পড়াগুলো নিয়ে আলোচনা করলাম না। আমি সরাসরি চলে যাব এই অধ্যায়ের শব্দ ভাণ্ডার বা শব্দকোষে। এটা হচ্ছে 61 নম্বর পৃষ্ঠায়। 61 নম্বর পৃষ্ঠা। এখানে লেখা আছে দেখেন অহুই। অহুই মানে শব্দকোষ বা শব্দ ভাণ্ডার, আপনি যে কোনো একটা বলতে পারেন, বললেই হয়। অহুই এক আছে এখানে, এককে বলবো আমরা ইল। ইল মানে এক, তাহলে শব্দটা হবে অহুই ইল। অর্থ হচ্ছে শব্দ ভাণ্ডার এক বা শব্দকোষ এক। এরপরে কি লেখা আছে দেখেন, এখানে শব্দটা লেখা আছে সামোশিল। আমি একটু উচ্চারণ লিখে দিই, নতুনদের সুবিধা হবে। সামোশিল। সামোশিল অর্থ হচ্ছে অফিস। সামোশিল অফিস। এরপরে লেখা আছে এখানে দেখেন মূলগণ। মূলগণ, মূলগণ অর্থ জিনিসপত্র। জিনিসপত্র বা জিনিসও বলা যায়। তাহলে আমাদের শব্দভাণ্ডার বা শব্দকোষ একের টপিক হচ্ছে সামোশিল মূলগণ, অফিসের জিনিসপত্র। অফিসে কী কী জিনিসপত্র থাকে, সেই জিনিসপত্রগুলোর নাম আমরা কোরিয়ান ভাষায় কিভাবে বলবো, এখানে আমরা সেটাই শিখব। আমরা এই শব্দগুলো আমাদের শব্দার্থের বই থেকে পড়ার চেষ্টা করি। আমাদের শব্দার্থের বইয়ে এই শব্দগুলো সুন্দরভাবে সাজানো আছে, বাংলা অনুবাদ সহ। আর আমি আপনাদের বলেছি এই শব্দভাণ্ডার এটা হচ্ছে 61 নম্বর পৃষ্ঠায়। তা আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দেখেন এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় আমাদের শব্দার্থের বইয়ের, এবং এই যে 61 নম্বর পৃষ্ঠার শব্দগুলো আমরা পড়ব। আপনি আমাদের শব্দার্থের বই থেকে পৃষ্ঠা নাম্বার মিলিয়ে যে কোনো শব্দ খুঁজে পেতে পারবেন। এখানে এমন কোনো শব্দ নেই টেক্সট বুকের যেটা আমাদের বইয়ে দেওয়া হয়নি। মানে আমাদের এই শব্দার্থের বইয়ে কোরিয়ান নতুন টেক্সট বুকের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠার শব্দ দেওয়া হয়েছে। এই বইটা পড়লে আপনারা নিজেরাই টেক্সট বুক অনুবাদ করে পড়তে পারবেন। যাই হোক, চলেন আমরা তাহলে শব্দগুলো শুরু করি। আমাদের শব্দভাণ্ডার 61 নম্বর পৃষ্ঠার লেখা আছে সামোশিল। এটা আমরা অলরেডি পড়েছি। সামোশিল অর্থ হচ্ছে অফিস। এরপর আছে মূলগণ। মূলগণ অর্থ জিনিসপত্র, এটাও আমরা পড়েছি। তারপর কি আছে দেখেন, এখানে একসাথে তিনটা শব্দ আছে। তিনটা শব্দের অর্থ একই রকম হবে। শুরুতে লেখা আছে ইগত। ইগত অথবা ইগন। ইগন অথবা ইগে। ইগে। তাহলে ইগত, ইগন, ইগে অর্থ হবে এটা। ইগতের অর্থ এটা,
ইগন, এটা, ইগে, এটা, যেটাই থাকুক, ইগত, ইগন, ইগে অর্থ হবে এটা। তারপরে আছে দেখেন ঝগত, জিউত শুরুতে থাকলে ঝয়ের মতো উচ্চারণ হবে, ঝগত। এরপর হচ্ছে ঝগন, এরপর হচ্ছে ঝগে, ঝগত, ঝগন, ঝগে অর্থ হচ্ছে ওইটা। আপনারা কনফিউজড হবেন না দয়া করে। জিউত এটা শুরুতে থাকলে এটাকে ঝ পড়া যায়, অনেকে এটাকে স পড়ে, সও পড়া যায়, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো একটা ফলো করতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা পড়তে পারেন। আমি ঝ ধরে পড়াচ্ছি এখানে এবং এইভাবেই পড়াবো। মোট 4টা বর্ণ আছে এইরকম। শব্দের শুরুতে আসলে উচ্চারণ পরিবর্তন হবে। গিয়ক শব্দের শুরুতে আসলে খ হবে। এরপরে হচ্ছে বিয়োগ, এটা শব্দের শুরুতে ভ অথবা ফ পড়া যায়। এরপরে হচ্ছে আমাদের দ্বিগুত, এটা শব্দের শুরুতে ধ অথবা থ পড়া যায়। আরেকটা হচ্ছে জিউত, এটা শব্দের শুরুতে ঝ অথবা স পড়া যায়। এক একজনে এক একভাবে পড়ে, যে কোনো একটা আপনি ফলো করতে পারেন। প্রথম যে বর্ণটা দেখেন গিয়ক শুরুতে আসলে খ হবে, ওইটা ফিক্সড, ওইটা পরিবর্তন করা যাবে না, ওইটা খই পড়তে হবে। বাকি 3টা বর্ণ এখানে 2টা অপশন আছে। বিয়োগ আপনি ভ পড়তে পারেন, ফ পড়তে পারেন, দ্বিগুত ধ পড়তে পারেন, থ পড়তে পারেন, জিউত ঝ পড়তে পারেন, ছ পড়তে পারেন, যে কোনো একটা পড়লেই হবে। বাট আমি আপনাদের প্রথম বর্ণগুলো ধরেই পড়াবো, মানে বিয়োগ ভ পড়াবো, দ্বিগুত ধ পড়াবো, জিউত ঝ পড়াবো। এভাবে পড়লে স্পিকিংয়ে গিয়ে আবার একটু সুবিধা হয়, এই জন্য এভাবে পড়াবো। এই বিষয়টা নিয়ে পরে প্রয়োজনীয় আরও ডিটেলস আলোচনা করব। দেখেন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দে। এরপর হচ্ছে খুগত, খুগত অথবা খুগন অথবা খুগে, খুগত, খুগন, খুগে অর্থ হচ্ছে সেটা। এটা বলতে বোঝায় যেটা একবারে কাছে, হ্যাঁ কাছে, আপনার একবারে কাছে যেটা বা সামনে যেটা সেটা হচ্ছে এটা। ওইটা বলতে বোঝায় একটু দূরে, একটু দূরে, যেটা দেখা যায় চোখে বাট একটু দূরে। আর সেটা বলতে বোঝায় অনেক দূরে, অনেক দূরে, সেটা দেখা যেতেও পারে নাও যেতে পারে। কেমন? এই ছিল এটাও, এটা সেটা। তারপর লেখা আছে দেখেন মু অত, মু অত অথবা মুয়া, মুয়াত অথবা মুয়া অর্থ হচ্ছে কি। পরের শব্দটা হচ্ছে ইয়ন ফিল, ইয়নফিল, ইয়নফিল অর্থ হচ্ছে পেন্সিল। তারপরে লেখা আছে বলফেন, বল, বলফেন, বলফেন মানে হচ্ছে বল পেন, হ্যাঁ বল পেন, যেটাকে সহজে বললে কলম বলা যায়। এখন দেখেন এখানে খেয়াল করেন, আমি একটু আগে বলছি যদি বিয়োগ শুরুতে থাকে তাহলে আমরা সেটাকে ভ পড়ব, কিন্তু এখানে বিয়োগ শুরুতে আছে বাট আমি চেঞ্জ করি নাই। চেঞ্জ করি নাই কেন? এই বল পেন এটা একটা ইংরেজি শব্দ বা বিদেশি শব্দ। এই ইংরেজি শব্দগুলোর ক্ষেত্রে বা বিদেশি শব্দগুলোর ক্ষেত্রে প্রথম বর্ণের পরিবর্তন না করলেও হয়, এই জন্য আমি পরিবর্তন করিনি। কোরিয়ানরা সাধারণত ইংরেজি শব্দগুলোর ক্ষেত্রে প্রথম বর্ণের পরিবর্তন করে না। যেমন এখানে লেখা আছে বলফেন মানে বলপেন, আবার আছে জুসু মানে জুস, সামনে এরকম আরও আসবে, আমরা তখন আবার দেখব। যাই হোক এখানে প্রথম বর্ণ পরিবর্তন হবে না, কারণ এই বলপেন এটা একটা ইংরেজি শব্দ, এই জন্য। তারপরে আছে দেখেন কি আছে খা উই, খাউই অর্থ হচ্ছে কাচি, বা সহজে এটাকে কেচি বলা যায়, হ্যাঁ কেচি এবং কাচি। আপনারা খেয়াল করবেন আমাদের এই শব্দার্থের বইয়ে কিছু শব্দের পাশে স্টার চিহ্ন দেওয়া আছে। এই স্টার চিহ্ন দেওয়া আছে এটারও একটা কারণ আছে। যেই শব্দগুলো স্টার চিহ্ন দেওয়া সেই শব্দগুলো আপনি আগের অধ্যায়ে পড়েছেন, হ্যাঁ এই যে কি এবং কেচি এই 2টা শব্দ আমাদের প্রথম অধ্যায়ে বা 1 নম্বর অধ্যায় ছিল, এই জন্যই এই 2টা শব্দে এখানে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি আমি। তার মানে এই বইটা থেকে আপনি যে শব্দগুলো আগে পড়েছেন সেগুলো চাইলে স্কিপ করতে পারবেন, অথবা আপনি চাইলে সেগুলো রিভিশন দিয়েও যেতে পারবেন, মানে কোনটা আগে পড়া এবং কোনটা পড়া না আপনি এখান থেকে যাচাই করতে পারবেন। যাই হোক চলে যাচ্ছি আমাদের পরের শব্দে। পরের শব্দ হচ্ছে খাল,
খাল হচ্ছে ছুরি, এরপরে হচ্ছে শিগে, শিগে। এখানে দেখেন এই যে গিয়কের সাথে ইয়ে আছে, ইয়ে, এই বর্ণটা হচ্ছে ইয়ে, ইয়ে। এই বর্ণটাকে ইয়ে উচ্চারণ করা যায় অথবা এ উচ্চারণ করা যায়, দুইটাই করা যায়। তাহলে আমরা এই শব্দটাকে বলতে পারি সহজে শিগে, অথবা আপনি যদি এভাবে বলতেন শি গিয়ে, শি শি গিয়ে, তাতেও কিন্তু হতো। তাহলে শিগে বলা যায়, শি গিয়ে বলা যায়, অর্থ হচ্ছে ঘড়ি। তো সহজে সাধারণত সবাই শিগে বলে, ওইটা পড়াই বেটার। তারপর আছে দেখেন ধা, দ্বিগুণ শুরুতে আছে জন্য ধ, আর এই রিউল রিউল মিলে লয় ল হবে, এটা একটা ভাতসিমের নিয়ম। তাহলে ধাল্লিয়ক, উচ্চারণ হবে ধাল্লিয়ক, অর্থ হচ্ছে ক্যালেন্ডার। তারপরে আছে খম ফিউ থ, কম্পিউথ মানে কম্পিউটার। এরপরে আছে আন গিয়ং, আন গিয়ং অর্থ হচ্ছে চশমা, আন গিয়ং চশমা। আমাদের পরের শব্দ হিউ দে ফোন, উচ্চারণ হবে হিউ দে ফোন, হিউ দে ফোন, অথবা হিউ দে, হিউ দে জনোয়া, হিউ দে জনোয়া, হিউ দে ফোন অথবা হিউ দে জনোয়া, যে কোনো একটা বললেই হয়, অর্থ হচ্ছে মোবাইল ফোন। তারপরে আছে খে, এই যে দেখেন গিয়ক শুরুতে আছে এই জন্য খ পড়তেছি, আর এটার সাথে আছে ইয়ে, এটাকে ইয়েও বলা যায় এও বলা যায়, আমি এখানে এ বলতেছি দেখেন। তাহলে খে সান গি, খেসান গি অর্থ হচ্ছে ক্যালকুলেটর। এরপরে আছে খপ, খপ অর্থ হচ্ছে কাপ। এ ছিল আমাদের শব্দকোষ এক। আমাদের শব্দকোষ একে এই শব্দগুলোই ছিল। আমরা যদি আবার একটু বইয়ে ফিরে যাই, দেখেন আমরা বই থেকেও মাঝে মাঝে পড়ব কেন, কারণ পরীক্ষায় ছবি আসে, পিকচার আসে। এই যে এটা হচ্ছে ঘড়ির ছবি, এটা কম্পিউটারের ছবি, এটা ছুরির ছবি, হ্যাঁ, এইটা দিয়ে বোঝাচ্ছে কি, উনি কনফিউজড যে এখানে কোনটা হবে কি। বই থেকেও আপনি শব্দগুলো পড়বেন, যাতে করে ছবি আসলে তখন কনফিউশনে পড়ে না যান। এই জন্য শব্দার্থের শীট বা বই থেকে পড়তে পারেন, বই থেকেও পড়তে পারেন। কেমন? এই ছিল আমাদের শব্দকোষ এক। আমরা এখন সরাসরি চলে যাব শব্দকোষ দুইয়ে। শব্দকোষ দুই বা শব্দভাণ্ডার দুই দেখার পর এরপরে আমরা গ্রামার দেখব আমাদের। তো এখানে লেখা আছে দেখেন অহুই, এই অহুই মানে হচ্ছে শব্দকোষ বা শব্দভাণ্ডার, যে কোনো একটা বললেই হয়। শব্দভাণ্ডার ই, ই মানে দুই, ই হবে কোরিয়ান ভাষায় এটাকে, হ্যাঁ, ই বলে। তাহলে অহুই ই শব্দভাণ্ডার দুই। এখানে লেখা আছে স্যাং হুয়ার ইয়ংফুম, দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য, যেটা আমরা একবারে শুরুতেই দেখে এসেছি। এই অধ্যায়ের নাম ছিল স্যাং হুয়ার ইয়ংফুম, দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য। তো দৈনন্দিন প্রয়োজনীয় অনেকগুলো পণ্য এখানে আছে, ছবি দেওয়া আছে এবং নিচে শব্দগুলো লেখা আছে। দেখেন আমরা এই শব্দগুলো আমাদের শব্দার্থের যে বইটা আছে বই থেকে পড়ার চেষ্টা করব। চলেন আমরা বইয়ে চলে যাচ্ছি। শব্দভাণ্ডার দুই, এটা হচ্ছে 64 নম্বর পৃষ্ঠায়। এই যে দেখেন এখানে লেখা আছে 64 নম্বর পৃষ্ঠা। শুরুতে লেখা আছে দেখেন হিউজি, হিউজি, হিউজি অর্থ হচ্ছে টিস্যু। বাট এই শব্দটা যখন কোরিয়ানরা বলে, দ্রুত বলে, তখন সাউন্ডটা অনেক সময় এরকম শোনা যায়, সিউজি, সিউজি। তো হিউজি বা সিউজি যাই বলুক, অর্থ হবে টিস্যু। তারপরে আছে খাজক, খাজক সাজিন, খাজক সাজিন পরিবারের ছবি। এই খাজক মানে পরিবার, আর সাজিন অর্থ হচ্ছে ছবি। খাজক সাজিন পরিবারের ছবি। এরপরে আছে গুয়ান, গুয়ান পাসপোর্ট। তারপরে ঝিগাপ, ঝিগাপ মানি ব্যাগ। দেখেন এখানে ওই জিউদ শুরুতে আছে, এই জন্য আমরা ওটাকে ঝ দিয়ে বলতেছি, ঝিগাপ মানি ব্যাগ। এরপরে হচ্ছে ইয়ল, ইয়ল সোয়ে, ইয়ল সোয়ে অর্থ হচ্ছে চাবি। দেখেন এখানে ওই শিওতের সাথে কিন্তু
ও ই আছে, বাট এটা এক্সেপশনাল, এটার উচ্চারণ ও ই হবে না, এটার উচ্চারণ হবে ওয়ে। এই জন্য ইয়ল সোই না হয়ে এটা হবে ইয়ল সোয়ে, অর্থ চাবি। তারপরে আছে খাবাং, খাবাং অর্থ ব্যাগ। এরপরে উসান, উসান, উসান অর্থ হচ্ছে ছাতা। তারপরে লেখা আছে হোয়া জাংফুম, হোয়া জাংফুম, হোয়া জাংফুম অথবা সেমিয়ন, সেমিয়ন দোগু, সেমিয়ন দোগু। হোয়া জাংফুম অথবা সেমিয়ন দোগু অর্থ হচ্ছে প্রসাধনী। সহজে বললে এটাকে কসমেটিক্স বলা যায়, আমরা সাধারণত কসমেটিক্স বলে অভ্যস্ত। তো যাই হোক, হোয়া জাংফুম অথবা সেমিয়ন দোগু কসমেটিক্স। এরপরে হচ্ছে খউল, খউল, খউল অর্থ হচ্ছে আয়না। এরপরে ভিত, ভিত চিরুনি। এরপরে হচ্ছে ভেগে, ভেগে অথবা এভাবে বলা যায় ভেগ্যা। এই এটাকেও সংক্ষেপে এ বলা যায়, হ্যাঁ। তো আপনি যে কোনো একভাবে বললেই হবে, ভেগে অথবা ভেগ্যা। আমাদের পরের শব্দ হচ্ছে ইবুল, ইবুল অর্থ হচ্ছে কম্বল। এতটুকুই ছিল আমাদের দ্বিতীয় শব্দভাণ্ডার বা দ্বিতীয় শব্দকোষে। কেমন? আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের শব্দভাণ্ডার 1 এবং শব্দভাণ্ডার 2 দেখলাম। আমরা এখন চলে যাব আমাদের গ্রামারের, গ্রামার 2টা দেখব, তারপরে আমরা সরাসরি সংলাপ বা কথোপকথন দেখব। তো আমি গ্রামারে চলে যাচ্ছি। এটা আপনাদের ইপিএস টপিক বইয়ের 62 নম্বর পৃষ্ঠায় আছে। তো দেখেন এখানে গ্রামারটা কী আছে। আমরা দেখতে পাচ্ছি গ্রামারটা হচ্ছে ইএইও অথবা এইও। আমি আপনাদের সহজে বোঝানোর জন্য একটা শিট করে রেখেছি, শিট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ইপিএস টপিক টেক্সট বুকের এটা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের গ্রামার শিখব আমরা। এখানে লেখা আছে 2.1, মানে 2 অধ্যায়ের গ্রামার 1, সেটা বোঝাচ্ছি আর কি। তো দেখেন আমাদের গ্রামারটা কি। আমরা একটু আগে দেখলাম আমাদের গ্রামারটা হচ্ছে ইএইও অথবা এইও। এখন কথা হচ্ছে এই ইএইও অথবা এইও এটা আমরা কেন ব্যবহার করব। ইএইও অথবা এইও এটা নাউনের সাথে বসবে। কার সাথে বসবে? নাউনের সাথে বসবে। নাউনের সাথে বসবে ইএইও অথবা এইও। এটা ইনফর্মাল রূপ, ইনফর্মাল। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে ফর্মাল এবং ইনফর্মাল এভাবে মানুষ বলে। ফর্মাল বলতে সাধারণত বোঝানো হয় ফর্মাল, ফর্মাল বলতে বোঝানো হয় আনুষ্ঠানিক বা ভদ্ররূপ। আর এখন যেটা বললাম আমি ইনফর্মাল, ইনফর্মাল, ইনফর্মাল বলতে বোঝানো হয় আনুষ্ঠানিক না, যেটা সহজ অথবা ঘনিষ্ঠ রূপ, অথবা ঘনিষ্ঠ রূপ। যেমন আপনি আপনার বসকে এভাবে জিজ্ঞেস করেন যে আপনি কি দুপুরে খেয়েছেন, এইটা কিন্তু হবে ফর্মাল। আর আপনার বন্ধুরে আপনি কীভাবে জিজ্ঞেস করেন, আপনার বন্ধুরে এভাবে জিজ্ঞেস করেন কিরে দুপুরে খাইছস, হ্যাঁ, মানে একটু সহজভাবে ঘনিষ্ঠভাবে। তো ভদ্রভাবে বলাটাই হচ্ছে ফর্মাল, আর সহজ বা ঘনিষ্ঠভাবে বলাটা হচ্ছে ইনফর্মাল। তো আমাদের যে ব্যাকরণ যেটা আমরা শিখতেছি এই ইএইও অথবা এইও, এটা হচ্ছে ইনফর্মাল। ইনফর্মালটা এখন মনে না থাকলেও হবে। দেখেন আবার এই ফর্মাল এটাকে বাংলায় বললে বলা যায় উঁচু ভাষা, হ্যাঁ, ফর্মালটাকে বলা যায় বাংলায় এটা উঁচু ভাষা, আর ইনফর্মাল এটাকে বাংলায় বলা যায় নিচু ভাষা। যাই হোক, আমরা ব্যাকরণে ফিরে আসি। দেখেন নাউনযুক্ত সাধারণ বাক্যের শেষে ইএইও অথবা এইও বসে। নাউনযুক্ত সাধারণ বাক্যের শেষে, সাধারণ একটা বাক্যের শেষে ইএইও অথবা এইও বসবে। শব্দের শেষে ভাতসিম থাকলে ইএইও, এটার উচ্চারণ হবে ই এ ইও। শব্দের শেষে ভাতসিম থাকলে ইএইও, আর না থাকলে এইও। এটারে সংক্ষেপে এইও বলা যায়, এইও।
দেখেন আবার একটু সহজে বলার চেষ্টা করি। নাউনযুক্ত সাধারণ বাক্যের শেষে বসবে ইয়েইও এইও। কখন ইয়েইও বসাবো? আমরা যে শব্দের সাথে যুক্ত করব সেই শব্দের সাথে ভাতসিম থাকলে ইয়েইও, আর ভাতসিম না থাকলে আমরা বসাবো এইও। যদি আমরা উদাহরণ দেখি, নিচে বাক্য খেয়াল করেন, লেখা আছে ইগন এটা খেসানগি। খেসানগি ক্যালকুলেটর, এটা ক্যালকুলেটর, বাক্য কিন্তু হয়ে গেছে, বাট এই খেসানগি একটা নাউন, এই জন্য এই বাক্যের শেষে এখন আমাদের ইয়েইও দিতে হবে অথবা এইও দিতে হবে। আমরা কোনটা দিব? আমরা দেখব যে এই শব্দটার শেষ বর্ণে ভাতসিম আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি খেসান গি, এই যে দেখেন গি হচ্ছে শেষ বর্ণ, এই শেষ বর্ণে কিন্তু কোনো ভাতসিম নাই। আমরা জানি যে নিচের বর্ণটাকে ভাতসিম বলে, মানে শব্দের নিচে ব্যঞ্জন বর্ণ থাকলে সেটাকে ভাতসিম বলে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভাতসিম নাই, ভাতসিম নাই বিদায় কিন্তু আমরা এখানে এইও দিয়েছি। যদি ভাতসিম থাকতো তাহলে দিতাম ইয়েইও। ইগন এটা খেসান গি এইও, এটা ক্যালকুলেটর। ইয়েইও বা এইও এইটার কোনো অর্থ নাই, বাট এটা ব্যবহার করতে হবে। অর্থ নাই বাট ব্যবহার করতে হবে। আমাদের প্রথম অধ্যায়ে যে ব্যাকরণটা ছিল ইমনিদা, ওইটার মতো। আমি একটু পরে আপনাকে দুইটা পার্থক্য করে বুঝাচ্ছি। দ্বিতীয় উদাহরণটা দেখেন, লেখা আছে ঝনন আমি বাংলাদেশি, মানে বাংলাদেশি সারাম। সারাম মানে মানুষ। তাহলে আমরা এই সারামের সাথে ইয়েইও ব্যবহার করব নাকি এইও ব্যবহার করব? এটা নির্ভর করবে শব্দের শেষে ভাতসিম আছে কিনা। আমরা যদি শব্দটা খেয়াল করি, দেখেন এই শব্দটার শেষে ভাতসিম আছে, এই যে দেখতে পাচ্ছি রিউলের নিচে মিউম আছে, এখানে ওই মিউমটাই ভাতসিম। যেহেতু ভাতসিম আছে এই জন্য এখানে আমরা ইয়েইও যুক্ত করেছি। আমাদের ব্যাকরণটা ছিল ইনফরমালে নাউনযুক্ত সাধারণ বাক্যের শেষে ইয়েইও এবং এইও ব্যবহার করতে হবে। যদি ভাতসিম থাকে তাহলে ইয়েইও, ভাতসিম না থাকলে এইও আমরা ব্যবহার করব। প্রথম উদাহরণটা ছিল এটা ক্যালকুলেটর। ক্যালকুলেটর একটা নাউন, এই জন্য এটার সাথে ইয়েইও এইও যুক্ত হয়েছে। দ্বিতীয় উদাহরণটা ছিল আমি বাংলাদেশি মানুষ। মানুষ এটা একটা নাউন, এই জন্য এটার সাথে ইয়েইও বা এইও যুক্ত হয়েছে। এখন কথা হচ্ছে আমরা আগের ক্লাসে শিখেছিলাম, আগের ক্লাসে বলতে আগের অধ্যায়ে শিখেছিলাম যে সাধারণ বাক্যের শেষে ইমনিদা বসে। দেখেন আমি এখানে লিখলাম ইমনিদা, আমরা শিখেছিলাম। এখন আবার শিখলাম যে সাধারণত নাউনযুক্ত বাক্যের শেষে বসবে ইয়েইও অথবা এইও, দুইটাই নাউনযুক্ত বাক্যের শেষে বসবে। আমি এখানে একটু লিখে দেই, নাউনযুক্ত সাধারণ বাক্যের শেষে বসবে, সাধারণ বাক্যের শেষে বসবে। তাহলে দুইটার পার্থক্য কি? দুইটাই নাউনযুক্ত বাক্যে বসবে, দুইটাই সাধারণ বাক্যের শেষে বসবে। পার্থক্য হচ্ছে দেখেন ইমনিদা এইটা ফর্মাল বা উঁচু ভাষা, আর ইয়েইও অথবা এইও এইটা হচ্ছে ইনফর্মাল মানে নিচু ভাষা। আপনি যদি ভদ্রভাবে বলতে চান ইমনিদা ব্যবহার করবেন, যদি সহজে কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তার সাথে বলতে চান তাহলে ইয়েইও এবং এইও ব্যবহার করবেন। আপনার শিক্ষক আপনাকে জিজ্ঞেস করলো আপনার নাম কি বা আপনার পেশা কি। ধরেন আমার শিক্ষক আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি করেন, আমি উত্তর দিলাম ওনাকে আমি ছাত্র। তাহলে আমি শিক্ষকের সাথে ফর্মাল বলবো নাকি ইনফর্মাল বলবো? শিক্ষকের সাথে ফর্মাল বলবো। হ্যাঁ, তাহলে আমি উত্তর দিব আমি ছাত্র। দেখেন আমি ছাত্র, এটা হবে কোরিয়ান ভাষায় ঝনুন হাকস্যাং। ঝনুন হাকস্যাং, আমি ছাত্র লিখলাম এখানে আমি ছাত্র। আবার আমার সমবয়সী কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনার পেশা কী, তাকেও বলবো আমি ছাত্র। এই বাক্যটা এখানেও লিখতেছি, দেখেন ঝনুন হাকস্যাং অর্থ আমি ছাত্র, দুইটারই অর্থ আমি ছাত্র। প্রথম বাক্যটা যেহেতু আমি শিক্ষককে উত্তর দিচ্ছি তার মানে ওনাকে আমি ফর্মালি বলবো, এই জন্য প্রথম বাক্যের শেষে আমার দিতে হবে ইমনিদা।
দ্বিতীয় বাক্যটা যেহেতু আমার সমবয়সী বা আমার বন্ধুর সাথে আমি বলতেছি, তার মানে তাকে আমি ইনফর্মালি ঘনিষ্ঠভাবে কথা বলবো, এই জন্য এইটার সাথে দিতে হবে ইয়েইও অথবা এইও। কোনটা দিব? ভাচ্ছিম থাকলে ইয়েইও, না থাকলে এইও। আমরা দেখতে পাচ্ছি এখানে এই শব্দটায় ভাচ্ছিম আছে, এই ইয়ং হচ্ছে এখানে ভাচ্ছিম, সুতরাং এটার সাথে আমরা ইয়েইও যুক্ত করে দিই, ই এ ইও। শিক্ষকের সাথে বলবো ঝনন হাকস্যাং ইমনিদা, আর সমবয়সী বা বন্ধুর সাথে বলবো ঝনন হাকস্যাং ইয়েইও। দুইটারই অর্থ হবে আমি ছাত্র। তাহলে আপনি ইমনিদা ব্যবহার করবেন নাকি ইয়েইও এইও ব্যবহার করবেন, সেটা ডিপেন্ড করবে আপনি কোন পরিস্থিতিতে কথা বলতেছেন এবং কার সাথে কথা বলতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এই ছিল আমাদের প্রথম গ্রামার। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় গ্রামারে। দেখেন আমাদের দ্বিতীয় গ্রামারটা হচ্ছে নাউনের সাথে যুক্ত হবে ইগা, আনি এইও। শুরুতে ইগা থাকবে, এরপর আবার আছে আনি এইও। ই অথবা গা, এখানে কিন্তু দুইটার একটা হবে। তো দেখেন নাউনের সাথে যুক্ত হবে ই অথবা গা, আনি এইও। এইটাও হচ্ছে ইনফর্মাল। হ্যাঁ, এটা হচ্ছে ইনফর্মাল, ঘনিষ্ঠভাবে কথা বলার জন্য ব্যবহার করা হয়। এটা দিয়ে না বোধক বোঝায়। কি বোঝায়? না বোধক বোঝায়। যদি আমরা একটু ব্যাখ্যাটা দেখি, নাউনযুক্ত না বোধক বাক্যের শেষে ই গা আনিয়েও বসে। না বোধক বাক্যের শেষে বসাইতে হবে ই অথবা গা আনিয়েও। আপনি কখন ই বসাবেন? শব্দের শেষে ভাচ্ছিম থাকলে ই, ভাচ্ছিম না থাকলে গা হবে। তো যদি ভাচ্ছিম থাকে আমরা ই দিব, আর ভাচ্ছিম না থাকলে আমরা গা দিব। ই গা আনিয়েও এটা বসবে না বোধক বাক্যের শেষে। উদাহরণ দেখি, ঝনন অর্থ হচ্ছে আমি, হাকস্যাং, হাকস্যাং মানে ছাত্র। এখন এটার সাথে আপনি ই দিবেন নাকি গা দিবেন দেখতে হবে এখানে ভাচ্ছিম আছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি ভাচ্ছিম আছে, যেহেতু ভাচ্ছিম আছে সুতরাং এটার সাথে আমরা ই দিয়েছি। হাকস্যাং ই, এর পরে দিয়েছি দেখেন শেষের অংশ আনিয়েও। আনিয়েও এটা দিয়ে বুঝাবে না। ঝনন হাকস্যাং ই আনিয়েও, আমি ছাত্র না। হতে পারে আমি শিক্ষক না, আমি সাইফুল না, মানে না বোধক বাক্যের শেষে এই আনিয়েও বসে। আবার দেখেন দ্বিতীয় উদাহরণটা, ইউসুফু শিনুন অর্থ ইউসুফ সাহেব, মকসু, মকসু মানে কাঠমিস্ত্রি। এখন নাবোধক করার জন্য আপনার আগে ই অথবা গা বসাইতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে মকসু এটা শেষে কোনো ভাচ্ছিম নাই। ভাচ্ছিম খুঁজতে হবে শেষ বর্ণে, পুরো শব্দে খুঁজলে কিন্তু হবে না। খেয়াল করেন, আমি যদি এই শব্দটায় ভাচ্ছিম খুঁজি তাইলে কিন্তু ভাচ্ছিম আছে এখানে, এই গিয়ক হচ্ছে ভাচ্ছিম। শব্দে খুঁজলে হবে না, খুঁজতে হবে শেষ বর্ণে। তো দেখেন তো এই শেষ বর্ণ হচ্ছে এখানে সু, এটার নিচে ভাচ্ছিম নাই। যেহেতু ভাচ্ছিম নাই এই জন্য আমরা এখানে গা দিচ্ছি। ভাচ্ছিম থাকলে আমরা ই দিতাম। তো যাই হোক আমি গা দিলাম। মকসু গা কাঠমিস্ত্রি, আনিয়েও, আনিয়েও অর্থ হচ্ছে না। তাহলে আমরা শিখলাম ই গা আনিয়েও এটা নাবোধক অর্থ প্রকাশ করে বা কোনো বাক্যকে নাবোধক করে দেয়। তো এখানে সহজে আপনি আনিয়েও এইটাই মনে রাখবেন, এতটুকু মনে রাখলেই হবে যে আনিয়েও ওইটা দিয়ে নাবোধক বোঝায়। আমরা তাহলে দুইটা ব্যাকরণ কি শিখলাম যদি সংক্ষেপে একটু বলি আপনাদের মনে থাকবে। আমরা 1 নম্বর অধ্যায়ে শিখেছিলাম যে নাউনযুক্ত সাধারণ বাক্য, নাউনযুক্ত সাধারণ বাক্য যদি সেটা ফর্মাল হয়, আপনি ভদ্রভাবে বলতে চান, তাহলে সেই বাক্যে যুক্ত করতে হবে ইমনিদা, ইমনিদা। আর নাউনযুক্ত সাধারণ বাক্য, সাধারণ বাক্য যদি সেটা ইনফর্মাল হয়, মানে আপনি ভদ্রভাবে বলবেন না, ঘনিষ্ঠভাবে কথা বলতে চান, যদি ইনফর্মাল হয় তাহলে সেই বাক্যে আমরা কি যুক্ত করব? আমরা একটু আগে দেখলাম, সেই বাক্যে আমরা যুক্ত করব ইয়েইও অথবা এইও। আমরা দেখেছি ভাচ্ছিম থাকলে ইয়েইও, ভাচ্ছিম না থাকলে এইও। এবং শেষে শিখলাম নাউনযুক্ত নাবোধক, নাবোধক যদি বাক্য থাকে তাহলে সেই বাক্যে যুক্ত করতে হবে ই অথবা গা, এরপরে লিখতে হবে আনিয়েইও। হ্যাঁ, আনিয়েইও।
তো ফর্মাল বাক্যে আমরা দিব কি, ফর্মাল বাক্যে দিবি ইমনিদা, ইনফর্মাল বাক্যে দিব ইয়েইও অথবা এইও, আর নাবোধক বাক্যে দিব আনিয়েইও। আনিয়েইও থাকলে বুঝতে হবে এটা নাবোধক একটা বাক্য। আমরা সহজে এইভাবে মনে রাখতে পারি। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আর এই যে গ্রামার যে পড়াইলাম একটা পিডিএফ থেকে, এই পিডিএফটা যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দেব, কোনো অসুবিধা নাই। কমেন্টে লিখলেই হবে যে আপনি পিডিএফটা চান। আমরা চলে যাচ্ছি এখন আমাদের টেক্সট বুকে। আমরা 2টা ব্যাকরণ শেষ করলাম, আমরা এখন 2টা সংলাপ আছে, সেই সংলাপ 2টা দেখব। আমরা প্রথম সংলাপে আসি, এইটা ইপিএস টপিক টেক্সট বুকের 63 নম্বর পৃষ্ঠায় আছে। দেখেন 63 লেখা আছে দেহোয়া ইল, অর্থ হচ্ছে সংলাপ 1। দেহোয়া মানে হচ্ছে সংলাপ বা কথোপকথন একটা বললেই হয়, আর ইল মানে 1। দেহোয়া ইল সংলাপ 1। 2জন ব্যক্তি কথা বলতেছে। এখানে প্রথম ব্যক্তির নাম হচ্ছে জাহারা, আর দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে ইউজিন। তো জাহারা বলতেছে, দেখেন ইউজিন সি, অর্থ হচ্ছে ইউজিন সাহেব। সি হচ্ছে সাহেব, এটা ছেলেদের ক্ষেত্রেও বলা যায়, মেয়েদের ক্ষেত্রেও বলা যায়। এরপর বলছে ইগন, অর্থ হচ্ছে এটা। মুয়া মানে কি। শেষে দেখেন আছে এইও, এটা বাক্যের সমাপ্তি বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। আমরা জানি সাধারণ বাক্য যদি সেটা ইনফর্মাল হয়, ইনফর্মাল হলে সেই বাক্যের শেষে যুক্ত করতে হয় ইও অথবা এইও। এখানে ভাচ্ছিম থাকলে এটা, না থাকলে এটা। আমরা দেখতে পাচ্ছি এই শব্দে ভাচ্ছিম নাই। তো যাই হোক, খেয়াল করেন, বলছে ইউজিন সাহেব ইগন, এটা মুয়া মানে কি। আর এইও, এইটা সাধারণ বাক্যের শেষে বসে, এটার কোনো অর্থ নাই। ইউজিন সাহেব ইগন, এটা মুয়া এইও, এটা কি। মুয়া মানে কি, আর যখন আমরা একসাথে বলবো মুয়া এইও, তখনও অর্থ হবে কি, কারণ এইও এটার কোনো অর্থ নাই। উনি উত্তর দিছে, দেখেন ধাল্লিয়ক। এই ধাল্লিয়ক মানে ক্যালেন্ডার। জানতে চাইছে এটা কি, উনি উত্তর দিছে ক্যালেন্ডার। এরপর শেষে লেখা আছে, দেখেন ইয়েইওটা, এটা সাধারণ বাক্যের শেষে বসে, এটার কোনো অর্থ নাই। তাহলে ধাল্লিয়ক মানে ক্যালেন্ডার, আর যখন আমরা একসাথে বলবো ধাল্লিয় গিয়েইও, তখনও অর্থ হবে ক্যালেন্ডার, অর্থের কোনো পরিবর্তন হবে না। বাট বলার সময় এই যে গিয়কটা কিন্তু বাচ্ছিমের কারণে ইর স্থানে চলে যাবে। হ্যাঁ, তো উচ্চারণটা হবে ধাল্লিয়া গিয়েইও, ক্যালেন্ডার। জিজ্ঞেস করছে এটা কি, উনি উত্তর দিয়েছে ক্যালেন্ডার। হ্যাঁ, তারপরের বাক্য দেখেন, যাহারা আবার জিজ্ঞেস করছে জগন মানে হচ্ছে ওইটা মুয়া মানে কি, ওইটা কি। আর একটা জিনিস দেখায় বলছে ওইটা কি। এইও আসছে সাধারণ বাক্যের সমাপ্তিতে, এটা এমনিতেই বসে, এটার কোনো অর্থ নাই। ঝগন মুয়াইও, ওইটা কি। ঝগন মানে ওইটা, মুয়া মানে কি, আর এইও এটার কোনো অর্থ নাই। তো ইউজিন উত্তর দিছে, দেখেন মানে জগন, অর্থ হচ্ছে ওইটা। শিগে মানে ঘড়ি, ওইটা ঘড়ি। এখানেও শেষে দেখেন এইও আছে, এইটা সাধারণ বাক্যের সমাপ্তিতে বসে বা শেষে বসে, এটার কোনো অর্থ নাই। তো তারা একটা কথোপকথন করলো। এখানে দেখেন এই যে আগে ক্যালেন্ডার দেখায় বলছে এটা কি, তারপর ঘড়ি দেখায় বলছে এটা কি। তো আমরা যদি আবার একটু পড়ার চেষ্টা করি, তো প্রথমে বলছে, যাহারা বলছে ইউজিন সাহেব ইগন মুয়ায়ও, এটা কি। উনি উত্তর দিয়েছে, দেখেন ধাল্লিয় ক্যালেন্ডার। ঝগন মুয়ায়ও, ওইটা কি। ঝগন মানে ওইটা, মুয়ায়ও মানে কি। ঝগন মুয়ায়ও, ওইটা কি। ঝগন ওইটা শিগেইও ঘড়ি। আপনারা এইভাবে পড়বেন, পড়ার পাশাপাশি শুনবেন। এই যে দেখেন এখানে অডিও দেওয়া আছে, 33 নম্বর অডিও।
অডিও শুনবেন। অডিওগুলো অ্যাপসের ভিতরে পাওয়া যায় এবং আমার কাছে গুগল ড্রাইভের লিঙ্ক আছে, যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করবেন, আমি শেয়ার করে দিব। পড়ার পাশাপাশি শুনবেন, শুনলে আপনার লিসেনিং ধীরে ধীরে ইমপ্রুভ করবে এবং পরীক্ষায় আপনি লিসেনিংয়ে ভালো ফলাফল করতে পারবেন। যদি আপনি শুধু পড়তেই থাকেন লিসেনিং না শোনেন, তাহলে কিন্তু হুট করে পরীক্ষার সময় আপনি শুনে বুঝতে পারবেন না। এই জন্য যখন যেই অধ্যায়টা পড়বেন তখনই সেই অধ্যায়ের লিসেনিং শেষ করবেন। আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সংলাপে। দেখেন, দ্বিতীয় সংলাপটা হচ্ছে আমাদের কত নম্বর পৃষ্ঠায়? দ্বিতীয় সংলাপটা হচ্ছে আমাদের ৬৬ নম্বর পৃষ্ঠায়। এখানে লেখা আছে দেহ মানে সংলাপ, ই মানে দুই, সংলাপ দুই। তো সংলাপ দুই, এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে। দেখেন, ইউসুফু মানে হচ্ছে ইউসুফ, আর আগুং মানে আগুন, দুইজন ব্যক্তি কথা বলতেছে আগুং শি অর্থ আগুং সাহেব, আগুং সাহেব, আগুং শি আগুং সাহেব, ইগন এটা, মাদু অর্থ হচ্ছে মাদু একটা নাম, শিয়ে সাহেবের, সাহেবের। দেখেন এখানে উচ্চারণটা কিন্তু হবে শিয়ে, শিউই হবে না, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, খেয়াল করেন, শিউই হবে না, কিন্তু হবে শিয়ে। এই উই এটার উচ্চারণ এ হবে কেন? উই এইটা দিয়ে যদি র অথবা এর বুঝায় তখন এইটার উচ্চারণ হয় এ। এটা একটা রুলস, উচ্চারণের রুলস, উচ্চারণের অনেকগুলো রুলস আছে, তার ভিতরে এইটা একটা। উই এটা যদি শব্দের শেষে বসে র অথবা এর বুঝায় তখন এই উই এটার উচ্চারণ হবে এ। এখানে দেখেন মাদু মানি মাদু আর শি মানি সাহেব, তো বুঝাচ্ছে সাহেবের, এখানে কিন্তু র বুঝাচ্ছে, মাদু শিয়ে মাদু সাহেবের, যেহেতু র বুঝাচ্ছে এই জন্য উচ্চারণ হবে এ, তাহলে উচ্চারণ হবে শিয়ে। আপনি লিসেনিং শুনলে বুঝবেন যে এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে শিয়ে, বাসায় লিসেনিংটা শুনে মিলিয়ে দেখেন কেমন। তো যাই হোক, আগুংশী আগুং সাহেব, ইগন এটা, মাদু শিয়ে মাদু সাহেবের খাবাং, খাবাং অর্থ হচ্ছে ব্যাগ, আর এই যে শেষে আছে ইও, এইটা সাধারণ বাক্যের শেষে বসে, এটার কোনো অর্থ নাই। প্রশ্ন করছে এটা মাদু সাহেবের ব্যাগ, উনি উত্তর দিছে, দেখেন আনিও না, যে মানে হচ্ছে আমার, যে আমার, খাবাং খাবাং মানে ব্যাগ, আমার ব্যাগ। আর এখানেও শেষে দেখেন বাক্যের শেষে ইউ আছে, ওইটা সাধারণ বাক্যের শেষে বসে, ওইটার কোনো অর্থ নাই। তাহলে উনি বলছে আনিও না, যে খাবাঙিয়ে আমার ব্যাগ। এরপর আবার ইউসুফ জিজ্ঞেস করছে ইগন মানে এটা, মুয়া মানে কি, এটা কি। শেষে আছে দেখেন এইও, এটা সাধারণ বাক্যের শেষে বসে, অর্থ নাই। ইগন মুয়াইও এটা কি, উনি উত্তর দিছে, দেখেন মাদু শি এ মাদু সাহেবের, মাদু শি এ হবে উচ্চারণ, হ্যাঁ, মাদু সাহেবের খাজক সাজিন পরিবারের ছবি, পরিবারের সাজিন ছবি। আর শেষে আছে দেখেন ইও, এইটার কোনো অর্থ নাই, সাধারণ বাক্যের শেষে বসে। তাহলে মাদু শিয়ে মাদু সাহেবের খাজক সাজি নিয়েও, এই নিউন কিন্তু উপরে চলে যাবে বাৎসিমের কারণে, উচ্চারণটা হবে সাজি নিয়েও। তো দুইজনের কথোপকথন আমরা দেখলাম, আবার একটু পড়ার চেষ্টা করি আমরা। আগুংশী আগুং সাহেব, ইগন এটা, মাদু শিয়ে মাদু সাহেবের খাবাঙিয়েও ব্যাগ, উনি বলছে আনিও না, যে খাবাঙিয়েও আমার ব্যাগ, ইগন এটা, মুয়েও কি এটা কি, মাদু শিয়ে মাদু সাহেবের খাজক সাজি নিয়েও পরিবারের ছবি। আপনারা এইভাবে প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা তথ্য সংস্কৃতি ভেঙে ভেঙে পড়বেন। ভেঙে ভেঙে পড়লে আপনি পরীক্ষায় ধরতে পারবেন যে কোন শব্দটা কোথায় কোন অর্থে ব্যবহার হয়েছে। একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে, তো আপনি যদি পুরো বাক্যটা না বুঝেন তাহলে কোন অর্থে ব্যবহার হয়েছে সেইটা ধরাটা কঠিন হয়ে যায়। এই জন্য ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়বেন। ইপিএসের প্রশ্ন যেরকম হোক আপনি ভালো ফলাফল করবেন, বুঝে পড়ার কোনো বিকল্প নাই। আর এখন যে বই, আগের বইয়ের সাথে এই বইয়ের অনেক পার্থক্য, অনেক পড়া বেড়েছে, অনেক কঠিন কঠিন টপিক যুক্ত হয়েছে, বিশেষ করে সেকেন্ড পার্টে আমরা ধারাবাহিকভাবে পড়লে সামনে পাবো।
সেই যেটা বলতেছিলাম যে এই বই আপনি যদি শর্টকাট পড়ার চেষ্টা করেন তাহলে আসলে আপনি প্রশ্ন ধরতে পারবেন না। হ্যাঁ, এই বইয়ে ফাঁকি ঝুঁকি দিলে ভালো ফলাফল করাও সম্ভব না। তো সবাই ভালোভাবে পড়াশোনা করেন। আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। আমরা আগামী ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের তথ্য সংস্কৃতি এবং হচ্ছে প্রশ্ন সমাধানগুলো দেখব। কেমন? দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।